আচ্ছা, নামটা শুনে আমরা বুঝতে পারতেছি যে ইভেন্ট ড্রিভেন মানে হচ্ছে এখানে একটা সফটওয়্যারকে চিন্তা করা হয়েছে ইভেন্টের দৃষ্টিভঙ্গি থেকে। মানে ওই মাইক্রো সার্ভিসে যেভাবে আমরা একটা সফটওয়্যারকে কয়েকটা মাইক্রো সাইজ সার্ভিসে ভাগ করার চেষ্টা করেছি, এটা হচ্ছে ওইটার সাথে কিছুটা মিল আছে। এখানে আমরা হচ্ছে যে কম্পোনেন্ট গুলা ভাগ করার চেষ্টা করি, সেগুলাকে আমরা ইভেন্ট নামে ভাগ করি আর কি। তো ওই ইভেন্ট গুলাকে কিভাবে ম্যানেজ করতে পারি, ধরো যতগুলো ফিচার আছে ওইগুলাকে কতগুলো ইভেন্টে ভাগ করা হবে, আর ওই ইভেন্ট গুলার মধ্যে কোনো কোঅর্ডিনেশন প্রয়োজন আছে কিনা, এবং সবসময় তো ওদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতে হবে। ধরো আমাদের যেরকম একটা ক্লাস থেকে বা একটা ফাংশন থেকে যেভাবে আরেকটা ফাংশনে প্যারামিটার পাসিং হয়, প্যারামিটার রিসিভিং হয়, ওই ধরনের একটা বিষয় আর কি। তো একটা কমিউনিকেশন দরকার কিনা বা দরকার হলে কিভাবে দরকার, সেই বিষয়গুলো নিয়ে আসলে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নে আলোচনা করা হয়েছে। এখন আমরা গত যে তিনটা প্যাটার্ন পড়েছি ওই তিনটাও আসলে মেইনলি লোস কাপলিং অ্যাচিভ করতে পারে এরকম প্যাটার্নই ছিল। এইটাও আসলে ওরকমই একটা প্যাটার্ন। তো তোমাদের পরীক্ষায় মূলত হচ্ছে ওই যে যে তিনটা প্যাটার্ন আমরা পড়েছি ওই তিনটা প্যাটার্ন থেকেই বেশিরভাগ কোশ্চেন আসবে। আর এই যে আজকের যে প্যাটার্নটা, এটা থেকে একটু কোশ্চেন কম আসবে। এটা হচ্ছে ধরো কোশ্চেন আসতে পারে যে একটা সিনারিও দেওয়া থাকলো যে এইটাতে কি আসলে মিডিয়েটরটা অ্যাপ্লাই করা, সরি মিডিয়েটর না, এটাতে কি ইভেন্ট ড্রিভেন প্যাটার্নটা অ্যাপ্লাই করা যাবে কিনা। স্ক্রিনে যে মিডিয়েটর টপোলজি লেখা আছে এটা আসলে যেটা হচ্ছে, আমাদের ইভেন্ট ড্রিভেন প্যাটার্নটার দুইটা টাইপের টপোলজি আছে। একটা হচ্ছে মিডিয়েটর টপোলজি, একটা হচ্ছে ব্রোকার টপোলজি। তো ইউজুয়ালি আমরা টপোলজি পড়ি হচ্ছে যখন আমরা অ্যাপ্লাই করতে চাই, মানে এই সিনারিওতে যদি বলা হয় যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা কিভাবে অ্যাপ্লাই করব, তখন আসলে টপোলজির ডিটেলস বর্ণনাটা আমাদের পড়তে হয়। তো এবার যেহেতু আসলে আমাদের সেমিস্টারটা ছোট ছিল, তো আমাদের আসলে এই কোর্সের সিলেবাসটা একটু ছোট হয়েছে। তো একটা তো লেয়ার প্যাটার্নটা আমরা টোটালি আমাদের প্রয়োজন হচ্ছে না। লেয়ার প্যাটার্নটা আসলে একটা মনোলিথিক প্যাটার্ন। তো ইউজুয়ালি আসলে আমাদের ডিস্ট্রিবিউটেড প্যাটার্ন গুলাই বেশি রিলেভেন্ট এখনকার জন্য বা এখনকার যে অ্যাপ্লিকেশন গুলোর জন্য। এই জন্য কিন্তু আমরা যে প্রজেক্টের কাজটা করেছি ওইটাতেও আমাদের ওই তিনটা প্যাটার্ন যেগুলা পড়েছিলাম ওইগুলা দিয়েই আসলে আমাদের কাজ হয়ে গেছে। আর ইভেন্ট ইভেন্ট প্যাটার্নটাও ওই মাইক্রো সার্ভিসের সাথে মিল আছে, এই ধরনের একটা প্যাটার্ন। তো মোটামুটি মাইক্রো সার্ভিস ঠিকঠাক ভাবে করলে ইভেন্ট ড্রিভেনের যতগুলো অ্যাপ্লিকেশন কেস আছে ওইগুলা মাইক্রো সার্ভিস দিয়ে আসলে হ্যান্ডেল করা যায়। তো তারপরে যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমরা হচ্ছে শুরুতে একটু দেখবো যে ইভেন্ট ড্রিভেন প্যাটার্নটা কি এবং এটা কোন ক্ষেত্রে কাজ করতে পারে। এইটা দেখার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ওই যে প্যাটার্নের অ্যানালাইসিস অংশটাতে। অ্যানালাইসিস মানে হচ্ছে এটার ইজ অফ ডিপ্লয়মেন্ট কেমন, টেস্টেবিলিটি কেমন, এইটা ঠিক আছে। তো অ্যানালাইসিস পার্টটা কিন্তু সবগুলা প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট, এই প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমাদের যেটা লাগতেছে না এইবার শুধুমাত্র এই টাইমেস্টারের জন্য, সেটা হচ্ছে আমাদের ওই ডিটেইলস টপোলজির যে বর্ণনাগুলা ওইগুলা আমাদের প্রয়োজন হচ্ছে না এইবারের জন্য। ইউজুয়ালি ওইটা থাকে সিলেবাসে। তো তবে হচ্ছে তোমাদের মূল জিনিসটা যেটা একদম এই কোর্সের মূল যে অংশগুলো ফান্ডামেন্টাল অংশ এবং যতগুলো অ্যাডভান্স টপিক দরকার ওইগুলো আসলে আমাদের ওই তিনটা প্যাটার্নেই আছে, যে তিনটা আমরা পড়েছি। তো ওইগুলা থেকেই মেইন বেশিরভাগ কোশ্চেন আসবে, এবং এইটার থেকে ওই যে অ্যানালাইসিস পার্টটা এবং পার্টিকুলার সিনারিওতে যে এখানে কি অ্যাপ্লাই করা যাবে কিনা ইভেন্ট ড্রিভেন, ওই ধরনের এই দুইটা টাইপের কোশ্চেনই আসলে আসতে পারে। তো কিভাবে ইভেন্ট ড্রিভেন অ্যাপ্লাই করব ওই কোশ্চেনটা এবারের জন্য দরকার নেই। আর তোমাকে যখন সিনারিও দিয়ে দিচ্ছে যে তুমি যে কোনো একটা প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখো, তোমার কাছে ইভেন্ট ড্রিভেন ছাড়াও বাকি তিনটা অপশন আছে, ওই তিনটার মধ্যে যেটা বেশি সুইটেবল হয় তুমি বলবা যে ওইটা বেশি সুইটেবল। ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এবার আবার প্যাটার্নে ফিরে আসি। সেটা হচ্ছে এখানে তো চিন্তা করা হচ্ছে যে ইভেন্ট অনুযায়ী আমি ভাগ ভাগ করে ফেলবো ফিচার গুলাকে। তারপরে ওই ইভেন্ট গুলার ভেতরে কি ধরনের কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন বা ম্যানেজমেন্ট দরকার, সেইটাই আসলে ইভেন্ট ইভেন্ট প্যাটার্নের মূল লক্ষ্যটা। এবং এই প্যাটার্নটা লুজ কাপলিং এনশিওর করতে পারে। কারণ হচ্ছে যখনই ইভেন্ট অনুযায়ী আলাদা করে ফেলবে, আলাদা আলাদা ইভেন্ট প্রসেসর আছে। ইভেন্ট প্রসেসর মানে হচ্ছে যে কম্পোনেন্ট গুলা
ওই পার্টিকুলার ইভেন্ট গুলাকে প্রসেস করে আর কি, প্রসেসিং লজিক থাকে। এই ইভেন্ট প্রসেসর গুলা ডিকাপলড, মানে একটা ইভেন্ট প্রসেসরে কোনো একটা চেঞ্জ করলে আমার অন্য ইভেন্ট প্রসেসরে কোনো সমস্যা হবে না আর কি, এই ধরনের বিষয়। তো এটা একটা ডিস্ট্রিবিউটেড প্যাটার্ন আমরা বুঝতে পারতেছি, কারণ হচ্ছে আহ, যেহেতু ওই যে কতগুলা আলাদা কম্পোনেন্টে ভাগ করে ফেলা হয়েছে এবং তাদের মধ্যে কমিউনিকেশন প্রয়োজন হচ্ছে, এবং এটা একই সাথে একটি অ্যাসিনক্রোনাস প্যাটার্ন, ওই যে এই সব বৈশিষ্ট্যগুলো মানে পুরোপুরি মাইক্রো সার্ভিসের সাথে সিমিলার আর কি। তো এটা গেল হচ্ছে আমাদের ইভেন্ট ড্রিভেন প্যাটার্নের প্রথম দিকের আলোচনা। এখন হচ্ছে আমি ওই যে আমাদের যে রেকর্ডিংটা, যে ক্লাসটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা ছিল, ওইটার কিছু অংশ আমি হচ্ছে ওখান থেকে দেখাচ্ছি। আহ, তোমরা যদি সাউন্ড কোনো প্রবলেম হয় বইলো, ঠিক আছে? তাহলে আমরা ওই ওখান থেকে কিছু অংশ দেখবো, বাকি অংশটা হচ্ছে আবার আমরা পিডিএফ থেকে দেখবো আর কি। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা, এইটা আসলে একটা ডিস্ট্রিবিউটেড টাইপের আর্কিটেকচার প্যাটার্ন। ডিস্ট্রিবিউটেড কেন? কারণ ওই আমরা পুরো সফটওয়্যারটাকে কিছু ইভেন্ট হিসেবে চিন্তা করে এই ইভেন্ট গুলাকে বিভিন্ন ইভেন্ট প্রসেসিং ইভেন্ট, ইভেন্ট প্রসেসর থাকবে, ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট থাকবে, ওইভাবে কাজটা আসলে শেয়ার করে দেওয়া, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর কি। এই কারণে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার প্যাটার্ন। আবার এটা অ্যাসিনক্রোনাসও। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যে বোথ পার্টি একদম একদম একই সময়ে প্রেজেন্ট থাকতে হবে এমন না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো একটা কম্পোনেন্ট কোনো একটা কাজ শেষ করে সে তার রেজাল্টটা ডেলিভার করলো, পরবর্তীতে ওই রেজাল্টটার উপরে অন্য আরেকটা কম্পোনেন্ট কাজ করতে পারবে। তো এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস আর কি। আর এই আমাদের ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যেমন কাজ করতে পারে, সেরকম লার্জ কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজ করতে পারে। আর আমাদের যে ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট গুলা থাকবে, এটা আসলে হাইলি ডিকাপলড থাকবে। মানে একটা ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্টের সাথে আরেকটা ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্টের কাপলিংটা খুবই কম থাকবে, মানে যথাসম্ভব না থাকবে। হাইলি ডিকাপলড মানে খুবই লুজ কাপলিং আছে ওদের মধ্যে। তো যেহেতু ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট গুলো হাইলি ডিকাপল থাকবে, তাহলে আমরা মোটামুটি এই যে আমাদের যে মূল একটা লক্ষ্য থাকে যে আমরা কাপলিংটা কমাইতে চাই, এই লক্ষ্যটা আমরা মোটামুটি অ্যাচিভ করতে পারি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্ন। তো এটা গেল আহ, প্রাথমিক আলোচনা। আর যেহেতু আমাদের ওই ইভেন্ট কম্পোনেন্ট গুলা আমাদের হাইলি ডিকাপল থাকে, এই কারণেই আমরা এই ইভেন্ট ড্রিভেন প্যাটার্নটা হাইলি অ্যাডাপ্টেবল টাইপের একটা প্যাটার্ন। আর আমরা যে মাইক্রো সার্ভিস প্যাটার্ন পড়েছি, মাইক্রো কার্নেল প্যাটার্ন পড়েছি, ওইগুলাও কিন্তু ডিস্ট্রিবিউটেড টাইপেরই প্যাটার্ন। তবে মাইক্রো সার্ভিসটা ধরো মানে আরো বেশি মানে নতুন, এবং হচ্ছে আরো বেশি ডেভেলপড বলতে পারো আর কি। তো এখন ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নে আমাদের দুইটা মেইন টাইপের টপোলজি থাকে আর কি। মানে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি যে আমরা ইভেন্ট গুলাকে কিভাবে সাজাবো বা কিভাবে ম্যানেজ করব। তো একটা হচ্ছে মিডিয়েটর, আর একটা হচ্ছে ব্রোকার। তো প্রথমে একটু সংক্ষেপে বলি যে দুইটা কিভাবে, মানে ওই মিডিয়েটরটা কিভাবে, মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা মিডিয়েটরটার বর্ণনা করব, এরপরে আমরা ব্রোকারটার ক্ষেত্রে দেখবো আর কি। তো মিডিয়েটর টপোলজি, এটা হচ্ছে প্রথমটা। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের এমন টাইপের ইভেন্ট থাকবে যেটাতে একাধিক স্টেপ আছে। একাধিকের বেশি মানে বলা যায় যে কয়েকটা স্টেপ যখন থাকবে, মাল্টিপল স্টেপ যখন থাকবে একটা সিঙ্গেল ইভেন্টের মধ্যে, তখন এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ওই যে স্টেপ গুলো আছে ওর ভেতরে আমাদের একটা কোঅর্ডিনেটর প্রয়োজন। মানে ওই স্টেপ গুলাকে আমরা ঠিকঠাক ভাবে পারফর্ম করতে হইলে আমাদের একটা অর্কেস্ট্রেশন করতে পারে বা হচ্ছে কোঅর্ডিনেশন করতে পারে এমন একটা কম্পোনেন্টের প্রয়োজনীয়তাটা আমরা ফিল করি, তখন আমরা এই যে মিডিয়েটর টপোলজিটা ইউজ করব। আর এই যে কোঅর্ডিনেশন বা অর্কেস্ট্রেশনের কাজটা করবে হচ্ছে আমাদের সেন্ট্রাল মিডিয়েটর। তো এই কারণেই এই মিডিয়েটর টপোলজিটার নাম হচ্ছে মিডিয়েটর টপোলজি, যেহেতু একটা সেন্ট্রাল মিডিয়েটর থাকে এইটা। আর ব্রোকারটা আমরা পরে বলছি যে কখন ব্যবহার করব। একটা জিনিস এখনই বলা যায় যে যখন এই ধরনের অর্কেস্ট্রেশন রিকোয়ারমেন্ট থাকবে না,
মানে যখন অনেকগুলো মাল্টিপল স্টেপ একটা ইভেন্টে আছে, যাদের মধ্যে কিনা কোঅর্ডিনেশন করতেই হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে না, তখনই আমরা ব্রোকারটা চিন্তা করতে পারি। পরের এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু কেবলমাত্রই বললাম যে আমাদের যখন এমন ইভেন্ট থাকবে যেগুলা মাল্টিপল স্টেপ আছে এবং মোটামুটি কিছুটা কোঅর্ডিনেশন প্রয়োজন ওই ইভেন্টটা প্রসেস করতে, তখন আমরা মিডিয়েটেড টপোলজি ইউজফুল। তাহলে এবার একটা এক্সাম্পল আলোচনা করি। তো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, যে ধরো একটা সিঙ্গেল ইভেন্ট আছে। ইভেন্টটা বলছে যে একটা কাস্টমার একটা স্টক ট্রেড প্লেস করতে চায়। এখন স্টক ট্রেড প্লেস করতে চায় বলতে এটা কেমন বিষয়? এটা হচ্ছে, তোমরা স্টক এক্সচেঞ্জের নাম শুনেছো কিনা? ঢাকা স্টক এক্সচেঞ্জ বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, নাম শুনেছো জি এরকম? স্যার। জি স্যার। এখানে জি স্যার, হচ্ছে শুনছি। স্টক বা শেয়ার বেচা কেনা হয় আর কি। সহজ কথা বললে, ধরো একটা কোম্পানি, বাংলাদেশে যেমন ইউনিলিভার কোম্পানি আছে, তো ইউনিলিভার কোম্পানি তার মালিকানার কিছু অংশ টাকার বিনিময়ে শেয়ার হিসেবে সেল করে আর কি। তো ওই শেয়ার আমরা কি মানে হচ্ছে সাধারণ মানুষ কিনতে পারে, এরপরে শেয়ারের দাম বাড়লে বিক্রি করবে, এরকম মানে তাহলে তার প্রফিট হবে, তাহলে কোম্পানির যে প্রফিটটা ওইটাও সে একটা অংশ পাবে। এটা হচ্ছে স্টক ব্যবসার মূল বিষয় আর কি। এক্সাম্পলটা বলছে যে ধরো আমাদের একটা স্টক পারচেজ অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা স্টক কেনা বেচা করতে পারি, আমরা টাকা মানে ব্যালেন্সে রাখবো, ওই টাকার বিনিময়ে স্টক কিনবো আর কি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি স্টক প্লেস স্টক ট্রেড প্লেস মানে হচ্ছে, আমি ধরো একটা স্টক বিক্রি করতে চাই অথবা কিনতে চাই, এটা হচ্ছে স্টক ট্রেড। ট্রেড মানে বেচা কেনা। তো এই ধরো আমি একটা অর্ডার দিলাম। আহ, তো এই অর্ডারটা, আমি এই উদাহরণটা এত আলোচনা করছি কারণ হচ্ছে ধরো আমাদের মানে পরীক্ষা যখন কোশ্চেন আসবে, তখন যে খুব সহজ এক্সাম্পল আসবে এমন না, মানে একটু কমপ্লেক্স এক্সাম্পলও আসতে পারে। তো এখন স্টক ট্রেড ধরো প্লেস করেছে কাস্টমার। তো স্টক ট্রেড প্লেস করলে কি হয়, প্রথমে আসলে দেখতে হবে যে এই যে ট্রেড রিকোয়েস্টটা আসছে, এইটা কি আমাদের অরিজিনাল যে অথেন্টিকেটেড কাস্টমার তার কাছ থেকে আসছে কিনা, এটা একটা চেকিং এর প্রয়োজন আছে, টাকা পয়সার ব্যাপার তো। তারপরে দেখতে হবে যে আমাদের স্টক বেচা কেনা করার বেশ কিছু নিয়ম কানুন আছে। তো এই কারণে সেই নিয়ম কানুন গুলার সাথে কমপ্লাই করছে কিনা, সেই নিয়ম কানুন গুলো মানছে কিনা, এটা একটা দেখতে হবে। ধরো একটা নিয়ম হইতে পারে যে কোনো একটা স্টকের আহ পূর্ণ সংখ্যক স্টক কিনতে হবে, মানে একটা দুইটা এরকম কিনতে হবে আর কি। তো কেউ একজন স্টক ট্রেড প্লেস করতেছে যে 0.5টা স্টক সে কিনতে চায় বা সেল করতে চায়। তো ওই স্টকে যদি এই ধরনের কোনো সুযোগ না থাকে, তাহলে এই স্টক ট্রেডটা প্লেস হবে না, এরকম। তারপরে আমাদের এই যে আহ, এই যে স্টকটা বেচা কেনার জন্য আমরা যে প্ল্যাটফর্ম ইউজ করতেছি, সেই প্ল্যাটফর্মটা একটা ফি বা কমিশন চার্জ করে। তো সেই কমিশনটা কত হবে, এবং কমিশনটা পাওয়ার পরে আমাদের হচ্ছে অর্ডারটা, যে টাকা প্রয়োজন অর্ডার মানে ওই স্টকটা কিনতে, সেই টাকাটা আসলে ব্যালেন্সে আছে কিনা, এখানে অনেকগুলা চেকিং এর প্রয়োজন হয় আর কি। এবং সবগুলা চেকিং রাইট থাকলে তখন আমরা ওই স্টকটা বেচা বা কেনার জন্য আমরা এটা ওই অর্ডারটা প্লেস করতে পারি আর কি। তো এখানকার যে ব্রোকারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টক ব্রোকার। হ্যাঁ, মানে স্টকের বিষয়টা হচ্ছে বেচা কেনা করতে হলে আরো কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে আসলে তোমার অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওই কোম্পানিগুলা যাদের মাধ্যমে আমরা বেচা কেনা করতে পারি, সেই সেই কোম্পানিগুলোর নাম হচ্ছে ব্রোকার। তো আমরা যখন একটা স্টক মানে কেনার অর্ডার প্লেস করি, তখন আসলে আমাদের আইডি থেকেও যায়, আবার আমরা যেই ব্রোকারের সাথে আমাদের অ্যাকাউন্ট আছে, ওই ব্রোকারের অ্যাকাউন্টের সাথেও একটা লিংক থাকে, সেইটাই আসলে বলছে যে আমাদের ওই ফাইনালি ওই ব্রোকারের, উইথ দ্যাট ব্রোকার দ্য ট্রেড উইল বি প্লেসড। এখন আমরা বুঝতে পারতেছি যে এই যে একটা সিম্পল ইভেন্ট, এটা করতে অনেকগুলো স্টেপ প্রয়োজন, এবং এখানে আসলে কোঅর্ডিনেশনও প্রয়োজন। কারণ একটা স্টেপ কি হচ্ছে, এখানে এমন হইতে পারে যে কিছু স্টেপ আমরা প্যারালালি চালাইতে পারি, আবার কিছু স্টেপ হয়তো ওয়েট করতে হবে যে একটা হইলে আরেকটা করতে হবে, এই ধরনের কিছু বিষয় আছে। তো এই যে একটা কোঅর্ডিনেশনের রিকোয়ারমেন্ট চলে আসছে,
এই কারণেই আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের মিডিয়েটর টপোলজিটা আমরা ইউজ করতে হবে, কারণ এই যে স্টেপগুলা, এই স্টেপগুলা কখন কোনটা পারফর্ম হবে, আমরা তাড়াতাড়ি করার জন্য কিছু স্টেপ কি একই সাথে পারফর্ম করা যায় কিনা, এই ডিসিশন গুলা আসলে নিবে আমাদের যে সেন্ট্রাল মিডিয়েটর, সে নিবে। এই কারণে আমরা বুঝতে পারলাম যে এই টাইপের ইভেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা মিডিয়েটর টপোলজি ব্যবহার করব। তো ধরো স্টেপ গুলার কিছু স্টেপ থাকতে পারে প্যারালালি আমরা রান করতে পারি। যেমন ধরো একই সাথে চেক করতেছি যে টাকা আছে কিনা, আবার হচ্ছে একই সাথে চেক করতেছি যে আমাদের যে কমিশনটা দরকার ব্রোকারদের, সেইটা মানে দেওয়ার মতো ব্যালেন্স আছে কিনা। তো এই কাজ দুইটা আমরা প্যারালালি করলে আমাদের একটু ফাস্টার হবে। আবার কিছু স্টেপ ধরো সিরিয়ালি করতে হবে বা সিকোয়েন্সিয়ালি করতে হবে। কিরকম সেটা, ধরো আমি আগে দেখতে হবে আমার টাকা আছে কিনা, তারপরে আমি আমার ব্রোকারকে রিকোয়েস্ট পাঠাবো যে হ্যাঁ তুমি টাকা আছে, অর্ডারটা প্লেস করো। এগুলো হচ্ছে বিষয় আর কি। তো এখন এই যে কথাটা বললাম, আমরা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের একটা ফিগার দেখে আসি। সেটা হচ্ছে এইটা। তো শুরুতে দেখো একটা ইভেন্ট আছে লাল কালারের, তারপরে আমাদের ইভেন্ট কিউ আছে। ইভেন্ট কিউ মানে এখানে মাল্টিপল ইভেন্ট থাকলে ওই ইভেন্ট গুলা ওই সারিবদ্ধভাবে ওয়েট করবে, কিউতে থাকবে। তারপরে হচ্ছে একটা একটা করে আমাদের ইভেন্ট মিডিয়েটরে আসবে। তো এখানে আরেকটা কম্পোনেন্ট আছে ইভেন্ট মিডিয়েটর, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। ইভেন্ট মিডিয়েটর আমাদের এই ইভেন্টটাকে আসলে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে। যেহেতু মাল্টিপল স্টেপ আছে, ছোট ছোট ইভেন্টে ভাগ করে ফেলবে। তো ইভেন্টে ভাগ করে ফেলার পরে এখানে এখান থেকে আবার সে মাল্টিপল ইভেন্ট চ্যানেলের মাধ্যমে ইভেন্ট প্রসেসর কম্পোনেন্টের কাছে পাঠাবে ওই ইভেন্ট গুলাকে। যেমন একটু আগে আমরা দেখলাম যে স্টক ট্রেড প্লেস করতে চাই, তো ও হয়তো দেখলো যে এটাকে আমরা তিনটা আলাদা আলাদা ইভেন্টে ভাগ করে ইভেন্ট চ্যানেলে দিতে পারি, এবং তিনটা ইভেন্ট চ্যানেল রেখেছি এই কারণে। তারপর ওই ইভেন্ট চ্যানেল গুলা থেকে আমাদের এই যে ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট যেগুলো আছে, লেখা নাম হচ্ছে ইভেন্ট প্রসেসর। তো এই ইভেন্ট প্রসেসরটা, এক একটা ইভেন্ট প্রসেসর আমাদের ওই যে ছোট ছোট যে ইভেন্ট গুলা তৈরি হয়েছে বা ওই বড় ইভেন্টটার যে স্টেপ গুলা তৈরি হয়েছে, ওই স্টেপ গুলাকে আসলে প্রসেসিং এর কাজটা করবে ইভেন্ট প্রসেসর। এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের ইভেন্ট প্রসেসর মূলত প্রসেসিং বা আমাদের যে লজিক অনুযায়ী প্রসেসিং এর কাজটা সেইটা করবে হচ্ছে ইভেন্ট প্রসেসর। আর এই যে আমার যেহেতু একটা ইভেন্ট থেকে ইভেন্ট মিডিয়েটর অনেকগুলা ছোট ছোট ইভেন্ট বা স্টেপে ভাগ করে ফেলেছে, এবং ইভেন্ট প্রসেসর গুলা সেই টাস্কটা পারফর্ম করছে, তাহলে এদের সবার কাজ যখন শেষ হবে, তখন আসলে আমার এই ইভেন্টটার কাজ শেষ হবে। তো এখানে ওই যে চারটা মেইন টাইপের কম্পোনেন্ট আছে। একটু আগে আমরা আলোচনা করলাম ওই যে ইভেন্ট কিউ, মিডিয়েটর, ইভেন্ট চ্যানেল আর ইভেন্ট প্রসেসর। তারপর এটার ডেসক্রিপশন আসলে আমি ফিগার দেখিয়ে বলে ফেলেছি অলরেডি। স্যার একটা কোশ্চেন তাহলে, এই আর্কিটেকচার তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না মনে হয়, তাই না? অন্য ইভেন্টের উপরে নির্ভরশীল। না, বিষয়টা হচ্ছে আমরা যে ওই যে হাইলি ডিকাপল যে ইভেন্ট প্রসেসর বলছি, আমরা শুরুতে দেখলাম না হাইলি ডিকাপল ইভেন্ট প্রসেসর থাকে। তো এই যে আমাদের নিচের যে ইভেন্ট প্রসেসর গুলা, এইগুলো হচ্ছে হাইলি ডিকাপল, বুঝছো? তো এই হাইলি ডিকাপল হইলেও তোমার আমাদের ইভেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তো দেখতে পাচ্ছি এখানে আসলে কোঅর্ডিনেশনের দরকার আছে। ওই কোঅর্ডিনেশনের কাজটা করবে আসলে ইভেন্ট মিডিয়েটর। কিন্তু আমাদের এই যে ইভেন্ট প্রসেসর যেটা, এরা আসলে সিঙ্গেল পারপাস ইভেন্ট, মানে এরা একটা করে ইভেন্টের কাজ করে, এরা হচ্ছে আসলে আউটপুটটা দিয়ে দিবে। আর বিষয়টা হচ্ছে আমাদের ধরো যে ধরনের সফটওয়্যার থাকবে বা রিকোয়ারমেন্ট থাকবে, ওর আমাদের তো মাল্টিপল অপশন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। তো আমাদের আসলে এটা নিজেদের চুজ করতে হবে যে কোন প্যাটার্নটা নিলে আমাদের জন্য মানে বেস্ট সুইটেবল হয় আর কি। তো ধরো আমরা এখন যেটা করছি এটা হচ্ছে আসলে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা যেভাবে কাজ করে সেইটা আমরা করছি। এরপরে আমাদের যদি এটা সুইটেবল হয় আমরা ব্যবহার করব, আর সুইটেবল না হলে ব্যবহার করব না। এটা হচ্ছে বিষয়।
আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যেহেতু এইবার সিলেবাসটাতে আমাদের বাকি যে ব্রোকার ইভেন্ট বা হচ্ছে আসলে আমাদের টপোলজিটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে কোন ধরনের ইউজ কেসে আসলে ইভেন্ট ড্রিভেনের মিডিয়েটর টপোলজিটা ব্যবহার করা যায়, তাহলে আসলে আমরা তো মূলত ইভেন্ট ড্রিভেন কখন ব্যবহার করতে পারি? যেই ক্ষেত্রে আমরা ডিকাপল্ড ইভেন্ট অনুযায়ী ডিকাপল্ড ইভেন্টে ভাগ করে ফেলতে পারবো কোনো একটা সফটওয়্যারকে। ডিকাপল্ড মানে হচ্ছে ওই যে আমরা চাচ্ছি যে স্কেলেবিলিটি চাচ্ছি, বা আমরা ওই একটার সাথে আরেকটার কাপলিংটা কমায় ফেলতে চাচ্ছি, এই ধরনের সব ক্ষেত্রে আসলে আমরা ইভেন্ট ইভেন্টকে ব্যবহার করতে পারবো। তো এখন আমাদের বাকি যে অংশটা সিলেবাসে আছে সেটা হচ্ছে এই যে ইভেন্ট ইভেন্টের আমাদের যে পারফরমেন্স অ্যানালাইসিস, ওই যে আমাদের যতগুলো মেট্রিক ছিল, ওই মেট্রিকগুলোর ক্ষেত্রে ইভেন্ট ইভেন্ট প্যাটার্নটা কিভাবে কাজ করে, ওইটা দেখলেই আমাদের এই সেমিস্টারের জন্য যতটুকু আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন ওইটা আমি তোমাদের দেখাচ্ছি। এইটা, এই পিডিএফ তো, এই যে সেম পিডিএফ। ও, তোমাদের বোধহয়, তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? যে আমাকে একটু বইলো যে আসছে কিনা আর কি। জি স্যার, আসছে। ওভারঅল অ্যাজাইলিটি এই পেজটা কি আসছে এখন? না স্যার, না স্যার, আসেনি। না স্যার। আচ্ছা, ফ্রিজ হয়ে আছে স্যার। একটু সময় লাগবে হয়তো। এখন কি আসছে? জি স্যার। জি স্যার। ওভারঅল অ্যাজাইলিটি রেটিং হাই, এই পেজটা তাহলে চলে আসছে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন অ্যাজাইলিটি মানে কি? অ্যাজাইলিটি মানে আমরা এখানে যেটা বুঝি যে আমাদের একটা চেঞ্জিং এনভায়রনমেন্টে যে চেঞ্জগুলো প্রয়োজন হচ্ছে, এটা আমরা আমাদের সফটওয়্যারে অ্যাকোমোডেট করতে পারতেছি কিনা। তো বলো তো, ইভেন্ট ড্রিভেনের মাধ্যমে কি আমরা পারবো এটা করতে? জি স্যার। পারবো, কারণ হচ্ছে ওই যে শুরু থেকেই বলতেছি যে আমাদের ডিকাপল্ড ইভেন্ট প্রসেসর আছে, তাই তো? কারণ এক একটা ইভেন্ট প্রসেসর এক একটা ইভেন্ট নিয়ে কাজ করতে থাকবে। এই কারণে আসলে কোনো ধরনের চেঞ্জ প্রয়োজন হলে আমরা দ্রুততার সাথে এটা করে ফেলতে পারবো আর কি। আর যেহেতু এইটা করে ফেলতে পারতেছি, তাহলেই হচ্ছে আমাদের অ্যাজাইলিটিটা হাই হবে আর কি। কারণ আমাদের অন্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোতে আমাদের কোনো ধরনের খারাপ ইম্প্যাক্ট পড়তেছে না আর কি, অলমোস্ট পড়তেছে না এটা। তারপর হচ্ছে ইজ অফ ডিপ্লয়মেন্ট। তো এগেইন, যেহেতু আমাদের আসলে ডিকাপল্ড ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট আছে, এই কারণে এটা বলা হচ্ছে যে এটা রিলেটিভলি ইজি টু ডিপ্লয়। এখন ইজি টু ডিপ্লয় যদি হয় তাহলে ইজ অফ ডিপ্লয়মেন্ট অবশ্যই হাই হবে। আর এখানে হচ্ছে আমাদের দুইটা টপোলজি আছে, তো তো এইবার তো আমাদের দুইটা লাগতেছে না। তো আমরা যে কোনো একটা, আমরা তো মিডিয়েটরটা দেখছি। তো মিডিয়েটরটায় কিন্তু একটা বিষয় ছিল যে মিডিয়েটর হচ্ছে আমাদের অন্য ইভেন্ট প্রসেসর গুলোর সাথে কোঅর্ডিনেশন করতেছিল। তো এইটা হচ্ছে আমার যখন মিডিয়েটর টপোলজি যদি আমি অ্যাপ্লাই করি, সেটাকে যখন আমি ডিপ্লয় করব, তখন কিন্তু আমি হচ্ছে আহ, শুধুমাত্র নতুন যে ইভেন্ট প্রসেসরটা অ্যাড করেছি ওইটা ডিপ্লয় করলে হবে না। আমাদের হচ্ছে ওইটা যেহেতু কিছু কমিউনিকেশন তার ইভেন্ট মিডিয়েটরের সাথে আছে এবং ইভেন্ট মিডিয়েটর ওভারঅল কোঅর্ডিনেশনে হেল্প করতেছে। ধরো আমি নতুন একটা ফিচার বা নতুন একটা ইভেন্ট অ্যাড করতে চাচ্ছি, ওই ইভেন্টের জন্য ইভেন্ট প্রসেসরটা আমি পরে অ্যাড করব আর কি, আমাদের ফিচার লেভেল স্কেলেবিলিটি আর কি। তো সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমার ওই ইভেন্ট প্রসেসরটা যেমন ডিপ্লয় করতে হবে, একই সাথে ইভেন্ট মিডিয়েটরটাও আমরা আপডেট, একটা আপডেট যদি থাকে সেটা আমরা একই সাথে ডিপ্লয় করবো আর কি। মানে এটা হচ্ছে ভার্সন আপডেট যখন করব তখন। এবং এটাও সহজে করা যাবে কারণ আমার বাকি মিডিয়েটর গুলো কিন্তু, সরি, বাকি আমার ইভেন্ট প্রসেসর গুলো কিন্তু নতুন করে আর ডিপ্লয় করতে হবে না। এইটা গেল। এবার হচ্ছে টেস্টেবিলিটি। টেস্টেবিলিটি হচ্ছে ইউনিট টেস্টিংটা এক্ষেত্রে অনেক বেশি কঠিন না, কিন্তু ওভারঅল টেস্টেবিলিটিটা বলা হচ্ছে কম্পারেটিভলি লো আর কি। আমরা তো জানি এই পুরাটাই আসলে হাই লো, এটা আসলে একটা রেঞ্জের মধ্যে চিন্তা করে, একটা থ্রেশহোল্ড ভ্যালুর থেকে কম বা বেশি হলে হাই বলে বা হচ্ছে লো বলে আর কি। এখন এখানে কেন বলতেছে যে টেস্টেবিলিটিটা লো? আচ্ছা, চিন্তা করে দেখো, আমাদের ওই যে অ্যাসিনক্রোনাস প্যাটার্ন ছিল তো, যে মানে ধরো একটা ইভেন্ট প্রসেসর একটা কাজ করে তার রেজাল্টটা দিয়েছে, ওই ইভেন্ট প্রসেসরের রেজাল্টটা হয়তো আরেকজন রিসিভ করবে। তো এইটা, এই জিনিসটা হচ্ছে টেস্ট করা একটু কেয়ারফুল থাকতে হয়, ওই জন্য বলতেছে যে মানে টেস্টেবিলিটিটা একটু লো। আর আমাদের ইভেন্ট জেনারেট করতে হবে, যেহেতু অ্যাসিনক্রোনাস টাইপের প্যাটার্ন, ইভেন্ট জেনারেট না করলে তো আমরা আসলে টেস্ট করতে পারবো না। তো ওই স্পেশালাইজড একটা টেস্টিং
স্কিল এখানে দরকার হয়, ওই জন্য বলতেছে কম্পারেটিভলি একটু লো আর কি টেস্টিবিলিটি। এবার হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্স এটা হচ্ছে হাই, কিন্তু হাই মানে হচ্ছে যে অন্যদের থেকে অনেক বেশি হাই, বিষয়টা সেরকম না। জাস্ট হচ্ছে ওই যে রেঞ্জের মধ্যে পড়ছে, হয়তো সামহাও থ্রেশহোল্ড ভ্যালুর একটু বেশি পারছে, এই জন্য বলতেছে হাই। তো কেন হাই বলতেছে? মেইনলি যেটা হয়েছে যে আমাদের অ্যাসিনক্রোনাস প্রপার্টি আছে। তো অ্যাসিনক্রোনাস প্রপার্টি থাকলে সুবিধাটা কোথায়, যে ধরো আমার একটা ইভেন্ট প্রসেসর আরেকটা ইভেন্ট প্রসেসরের জন্য ওয়েট করতে হচ্ছে না আর কি, ও তার কাজটা শেষ করে ওর কাজটা ডেলিভার করে দিতে পারতেছে। এইভাবে ওর মানে কোনো পারফরমেন্সের মানে ওই কি বলা যায়, ডেডলক ইস্যু হচ্ছে না আর কি। অ্যাসিনক্রোনাস তো একজন আরেকজনের জন্য ওয়েট খুব একটা করতে হচ্ছে না, এই কারণে পারফরমেন্সটা হাই হচ্ছে আর কি। কিন্তু আবার একই সাথে ওই যে আমাদের যেহেতু মেসেজ কিউইং আছে বা ইভেন্ট কিউইং আছে, ওখানে কিছুটা পারফরমেন্স কমে যায়, তবে ওভারঅল পারফরমেন্সটা হাই থাকে আর কি। এবার হচ্ছে এই স্কেলেবিলিটি, এটা তো একদম আমরা বুঝতেই পারতেছি, এটা তো হাই হবেই, কারণ আমাদের যতগুলো ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার প্যাটার্ন সবগুলোর ক্ষেত্রে স্কেলেবিলিটি হাই। কারণ ডিস্ট্রিবিউটেড প্যাটার্ন আনা হয়েছেই যাতে আমরা স্কেলেবিলিটি অ্যাচিভ করতে পারি। তো আমাদের ধরো প্রয়োজন মতো আমরা নতুন ইভেন্ট প্রসেসর অ্যাড করে দিব, তাহলে আমাদের ফিচার লেভেল স্কেলিং হয়ে গেল। সেই জন্য বলতেছে যে স্কেলেবিলিটিটা হাই। এবার হচ্ছে ফাইন গ্রেইনড হবে নাকি হচ্ছে কোর্স গ্রেইনড হবে, এটা মেইনলি নির্ভর করে আমরা কতটুকু গ্রানুলারিটি লেভেলে কতটুকু ডিকম্পোজ করে ফেলছি। কিন্তু এই প্যাটার্নটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে যেহেতু ওই যে ডিকাপলিং করতেছি, আমরা জানি তো ফাইন গ্রেইনিং এ হচ্ছে ডিকাপলিংটা একটা মানে কম থাকে আর কি। তাই তো, সরি, ডিকাপলিং বেশি থাকে, কাপলিংটা কম থাকে। ওই জন্য হচ্ছে এইটাকে বলা হচ্ছে যে ফাইন গ্রেইনড স্টেবিলিটিটা অ্যাচিভ করা হয়েছে। ওটাও কিন্তু একটা কি বলা যায়, একটা রেঞ্জের মতো ছিল, যে কতটুকু ফাইন গ্রেইন করব আর কতটুকু কোর্স গ্রেইন করব, এটা একটা অপটিমাল লেভেলে গিয়ে আমরা থামতে হয়, যে এর থেকে বেশি কম্পোনেন্ট সাইজ ছোট করব না, আবার এর থেকে বেশি বড়ও করব না, অপটিমাল লেভেলে আমার ওই পার্টিকুলার সিনারি অনুযায়ী যেটা দরকার সেটা করবো আর কি। এবার হচ্ছে ইজ অফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে লো, কারণ আমরা দেখেছি যে মোস্টলি ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার প্যাটার্নগুলোর ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট করার কাজটাতে একটু কিছু কমপ্লিকেশন থাকে। এই কারণে আমাদের যেটা করতে হয় যে স্কিল লেভেলটা আপগ্রেড করতে হয়। আমাদের যে ডেভেলপমেন্ট টিম আছে বা সফটওয়্যার টিম আছে, তারা নতুন স্কিল অ্যাচিভ করবে। এভাবে আমরা মানে ইজ অফ ডেভেলপমেন্টটা লো হলে আমাদের কোনো ইস্যু না আর কি, আমাদের জাস্ট টিমের স্কিল আপ করতে হবে। তো এখানে সংক্ষেপে একটু বলা আছে যে কেন হচ্ছে আসলে এটা লো হচ্ছে, সেটা হচ্ছে ওই যে চিন্তা করে দেখো অ্যাসিনক্রোনাস নেচার আছে। তো তো অ্যাসিনক্রোনাস নেচারের কারণে হচ্ছে আমাদের আলটিমেটলি ওই ইভেন্ট প্রসেসরটা রিসিভ করতেছে কিনা, ধরো একটা ইভেন্ট প্রসেসর একটা রেজাল্ট তৈরি করে পরের জনকে ডেলিভারি দিয়েছে, এইটা কিছু একটা কন্ট্রাক্ট ক্রিয়েশনের মাধ্যমে করা হয়। তারপর এখানে যে এরর হ্যান্ডলিং মেকানিজমটা, এটাও একটু কমপ্লিকেটেড নেচার, এই জন্যই বলা হচ্ছে যে ইজ অফ ডেভেলপমেন্টটা লো। তো আমরা আসলে আমাদের অ্যাডভান্সড প্যাটার্নগুলোর বেশিরভাগের ক্ষেত্রে ইজ অফ ডেভেলপমেন্টটা লোই হয়। তো আমাদের টপিকটা আসলে কমপ্লিট। তাহলে তোমরা ইভেন্ট ড্রিভেন প্যাটার্নের শুরুর দিকে যে আলোচনাগুলো ছিল ওইগুলা, আর মেইনলি হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যানালাইসিসটা আসলে সবগুলো প্যাটার্নেরই ইম্পর্টেন্ট। তো এইটা এতটুকুই আমাদের এবারের সিলেবাসে আছে আর কি। আমাদের ক্লাস শেষ, আমি এখন আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? আর রেকর্ডিংটা তো তোমাদের সাথে কাছে অলরেডি আছে, তারপর আজকের ক্লাসের রেকর্ডিংটাও আমি দিয়ে দিব যদি কোনো টেকনিক্যাল ইস্যু না হয়। ঠিক আছে তাহলে। স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের কি টোটাল 5 থেকে 6টার মতো কোশ্চেন থাকবে সিনারিও বেসড? আমাদের হচ্ছে আহ, 4টা কোশ্চেন থাকারই সম্ভাবনা সব থেকে বেশি, যদি মডারেশনে কোনো চেঞ্জ করে সেক্ষেত্রে হয়তো 5টা কোশ্চেন থাকতে পারে। সবগুলো কি স্যার সিনারিও বেসড থাকবে? সবগুলাই সিনারিও বেসড থাকার কথা। কোনোটাই হয়তো বড় সিনারিও থাকবে, কোনোটাই হয়তো তোমার চয়েস থাকতে পারে যে এই প্যাটার্নের পারফরমেন্স মেট্রিকগুলা অ্যানালাইসিস করো, তোমার একটা মানে তুমি একটা সিনারিও চুজ করে তোমার সুইটেবল সিনারিওতে করতে পারো। হয়তো দুইটা একটা কোশ্চেনে তোমাকেও অপশন দেওয়া হইতে পারে যে তুমি একটা পার্টিকুলার এক্সাম্পলে তুমি এটা অ্যাপ্লাই করো আর কি, সেই ক্ষেত্রে তোমার চয়েস, সেই ক্ষেত্রে আলাদা সিনারিও দেওয়া থাকবে না।
বাকি সব ক্ষেত্রেই সিনারিও দেওয়া থাকবে। মানে স্যার আমার নিজেকে হচ্ছে কি সিনারিওটা বানাতে হবে এরকম কিছু? মানে ওরকম হচ্ছে থাকতে পারে, মানে নিজেকে বানাইতে হলে এটা আরো সহজ। মানে জাস্ট হচ্ছে ধরো তোকে বললো যে এই আজকেরটাই ধরো বললো যে ইভেন্ট ড্রিভেনের পারফরমেন্স অ্যানালাইসিস করো, তুমি যে কোনো একটা সফটওয়্যারের কথা বলবা, তাহলে মানে সব থেকে সহজ হয় তোমার মাথায়, মানে ওই সময় যেটা মনে হয়, বা হচ্ছে তুমি প্রজেক্টটা যেটা নিয়ে করেছো ওইটা নিয়ে লিখতে পারো যে ওই ক্ষেত্রে কেমন হবে আর কি, অথবা বইয়ের এক্সাম্পলও নিতে পারো। আর ইউজুয়ালি হচ্ছে সিনারিও দেওয়া থাকবে আলাদা, যেটা সিনারিও ওকে দেওয়া স্যার। থাকবে ওইটা ওই সিনারিওর জন্য করতে হবে। যেটায় বলবে যে তোমার নিজের একটা এক্সাম্পল দিয়ে বলো, সেটা তুমি এক্সাম্পল দিয়ে বলবা। আর স্যার জাস্ট মেইন টপিক মানে মেইন কথাগুলো লিখলেই হবে না, যে আমরা সিনারিও থেকে এরকম এরকম চাচ্ছি বা পাচ্ছি এরকম কিছু? মেইন কথাগুলো লিখলেই তো হবে। এখন ধরো তোমার মনে হচ্ছে যে জাস্ট একটা পয়েন্ট লিখলেই মেইন কথা লিখে ফেলছি, অন্যদিকে আরেকজন দেখা যাবে সবগুলা মানে ক- যে মেইন পয়েন্ট সেগুলাই টাচ করেছে, সেক্ষেত্রে একটু মার্কের তো মানে ও একটু বেটার মার্ক পাবে এরকম আর কি। ওকে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আসলে সিলেবাস তো খুব বেশি বড় না, তোমরা ভালো করে পড়াশোনা করো। গুড লাক ফর ইউর এক্সাম। ক্লাস তাহলে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।